নমস্কার, সিপিআইএম ডিজিটাল পূর্ব বর্ধমানে আপনাদের স্বাগত। আজকের মুখোমুখি অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছে সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য অচিন্ত মল্লিক। অচিন্ত বাবু, আপনাকে স্বাগত। আমরা কয়েকটা প্রশ্ন নিয়ে আজকে এসেছি। প্রথম প্রশ্ন, 1951-52 সাল থেকে দেশে লোকসভা নির্বাচন শুরু হয়েছে। 17টা লোকসভা নির্বাচন হয়েছে, 18 নম্বর আসছে। এই লোকসভা নির্বাচনকে আপনারা বলছেন মানুষ এক বেনজির চ্যালেঞ্জের মুখোমুখি এবং দেশও তার সঙ্গে এক চ্যালেঞ্জের মুখোমুখি। কেন এই কথা বলছেন? দেখুন, মোদী রাজত্বে গত 10টা বছর, বিশেষ করে শেষ 5টা বছর দিকে যদি আমরা গোটা দেশের দিকে তাকাই, এই সময়কালের মধ্যে এক ভয়ঙ্কর আক্রমণ কার্যত গোটা দেশ জুড়ে নামিয়ে আনা হয়েছে। মানুষের জনজীবন যেমন আক্রান্ত, ঠিক তার সঙ্গে সঙ্গে শুধু গণতান্ত্রিক আন্দোলন নয়, যে কোনো মুক্তমনা মানুষের বিজেপি সরকার বিরোধী কোনো মতামত প্রকাশের অধিকার এই রাজত্বে নেই। এই সময়ের মধ্যে লক্ষণীয় যে ব্রিটিশ আমলের সেই পুরনো দানবীয় আইন, সেই আইন প্রয়োগ করা হচ্ছে শুধুমাত্র কতকগুলো গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব বা এইরকম মানুষের বিরুদ্ধে না, সাহিত্যিক, সাংবাদিক, লেখক, বিভিন্ন অংশের বুদ্ধিজীবী, তাদের বিরুদ্ধেও এই আইন প্রয়োগ করা হয়ে বছরের পর বছর তাদের জেলের ভেতরে রাখা হচ্ছে। এমনকি এই অংশের মানুষকে খুন করতেও তারা পিছপা হচ্ছে না। এখন এই সামগ্রিকভাবে যদি আমরা দেখি, এটা তাহলে কেন হচ্ছে, একটু আমাদের পেছনের দিকে তাকাতে হবে। কার্যত 2008-9 সাল থেকে গোটা দেশ জুড়ে পুঁজিবাদের যে সংকট থেকে বিশ্ব পুঁজিবাদ বেরিয়ে আসতে পারছে না, এবং কার্যত এটা পুঁজিবাদী ব্যবস্থার সংকট হিসেবেই দেখা দিচ্ছে। এবং এর ফলে পৃথিবীর বিভিন্ন দেশে নানান রূপে দক্ষিণপন্থা শক্তির উদ্ভব ঘটছে। অনেক ক্ষেত্রে যাকে আমরা বলছি নয়া ফ্যাসিবাদী শক্তি, ভারতবর্ষ তার থেকে বিচ্ছিন্ন নয়। এই কটা বছরে সেই ভারতবর্ষেও যে অর্থনৈতিক সংকট যেভাবে বেড়েছে, তার থেকে মুক্তি পেতে আমাদের দেশেও সেই নয়া ফ্যাসিবাদী প্রবণতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এইরকম একটা প্রেক্ষিতে দাঁড়িয়ে আমাদের যদি দেশকে রক্ষা করতে হয়, আজকে এই ফ্যাসিবাদী আক্রমণের হাত থেকে যদি দেশের মানুষকে রক্ষা করতে হয়, তাহলে এই নির্বাচন আমাদের কাছে সেই জন্যই গুরুত্বপূর্ণ। সেই জন্যই আজকে আমাদের কাছে, দেশের মানুষের কাছে আজকে চ্যালেঞ্জ হাজির করেছে যে দেশকে রক্ষা করার প্রশ্ন, দেশের মানুষকে রক্ষা করার প্রশ্ন তার সঙ্গে জড়িয়ে রয়েছে। মোদীকে এবারে ক্ষমতায় কিছুতেই ফিরতে দেওয়া যাবে না, এবং সেই কারণেই আমরা দেশের মানুষের কাছে কথা আমাদের পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা একটা নজিরবিহীন নির্বাচন, এবং এই নির্বাচনে বিজেপির বিরুদ্ধে সমস্ত মানুষের একটা ঐক্য গড়ে তুলতে হবে গোটা দেশ জুড়ে। আর আমাদের রাজ্যে যেহেতু বিজেপির সঙ্গী, বিজেপির কার্যত তাদের বন্ধু তৃণমূল কংগ্রেস, এই দুই শক্তির বিরুদ্ধে আমাদের মানুষের ঐক্যবদ্ধ শক্তিকে আরো প্রসারিত করতে হবে। সেই লক্ষ্যেই আমরা এই নির্বাচনকে দেখতে চাইছি। আচ্ছা, আমাদের দ্বিতীয় প্রশ্ন, প্রথম দফার ভোটের পর নরেন্দ্র মোদী তার প্রচার কৌশল বদলেছেন। মোদীর গ্যারেন্টি এই শব্দটার বদলে তারা বিভিন্ন ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য পেশ করছেন। এটা সম্পর্কে আপনার কি মত? দেখুন, প্রথম দফা নির্বাচন তো বটেই। প্রথম দফা নির্বাচনে আমাদের দেশের 102টো লোকসভা আসনের নির্বাচন হয়েছে, এবং দেখা গেছে এই নির্বাচনে প্রথম দফাতে ভোট দানের হার আগের থেকে অনেক বেশি কমেছে আগেকার অতীতের তুলনায়। বিশেষ করে দ্বিতীয় দফার পরে কার্যত মোদী এটা বুঝে গেছে যে তার চ্যালেঞ্জ, তার যে মানুষের কাছে গ্যারান্টির যে কথা, সেটা মানুষকে তা দিয়ে মানুষকে মোহগ্রস্ত করা যাচ্ছে না। প্রথমে যেমন ভেবেছিল যে রাম মন্দির এটা সেটা করে মানুষকে মোহগ্রস্ত করবে, কিন্তু শেষ পর্যন্ত আর গ্যারান্টির কথাও বলতে পারছেন না। এখন তিনি সরাসরি নেমে পড়েছেন কেমন করে বিভাজনের রাজনীতিতে মানুষকে আবার বেঁধে ফেলা যায়। সেই জন্যই যে ভাবে তিনি আক্রমণ করছেন এত নোংরা, যা নির্বাচন কমিশনের পক্ষে বারবার অভিযোগ করা সত্ত্বেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। যে কথা বলেছেন আমাদের
পার্টির সাধারণ সম্পাদক পর্যন্ত কয়েকবার লিখিত অভিযোগ করেছেন যে যে কথা বলা হচ্ছে যে যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে, যদি কংগ্রেসের নেতৃত্বে সরকার বিকল্প তৈরি হয়, তাহলে জেনে রাখবেন যে হিন্দু অংশের মানুষের সম্পত্তি, মা বোনেদের গয়নাগাটি, এমনকি হচ্ছে ওই যে কি বলে বিয়ের সময় যেসব পড়ানো হয়, সব এগুলো কেড়ে নিয়ে তারা হচ্ছে অন্য সম্প্রদায়ের মানুষের হাতে দিয়ে দেবেন। অর্থাৎ কোনো রাগ ঢাক নেই। কার্যত তার এবার 400 পার এই যে ভাবনা ছিল তা বুঝে গেছে মোদি যে কিছুতেই 200 পেরোবে না। ফলে আজকে মোদিকে সেই জন্যই আবার সেই বিভাজনের রাজনীতিতে সরাসরি নামতে হয়েছে। আর এই মোদি কি গ্যারান্টি, এ কথা হচ্ছে বলে পার পাওয়া যাচ্ছে না। আমাদের পরের প্রশ্ন, এখন শুধু আনএমপ্লয়মেন্ট নয়, আন্ডার এমপ্লয়মেন্টও যুব সমাজকে কুড়ে কুড়ে খাচ্ছে। তাহলে আপনারা কি পারবেন এখান থেকে যুব সমাজকে বাঁচাতে? এখন দেখুন, আনএমপ্লয়মেন্ট আর আন্ডার এমপ্লয়মেন্ট এ দুটো একটার থেকে আর একটা বিচ্ছিন্ন নয়। আনএমপ্লয়মেন্ট আছে বলেই আজকে আন্ডার এমপ্লয়মেন্টের মতো ঘটনাও আমাদের দেশে হচ্ছে, ঘটে চলেছে। যদি একটা এমপ্লয়মেন্টের ব্যবস্থা করা যায়, বেকারদের ব্যবস্থা করা যায়, যদিও আমাদের দেশে এই মুহূর্তে কার্যত স্বাধীনতার পরে বেকারির হার সর্বোচ্চ, এবং তা সামগ্রিক পুঁজিবাদী ব্যবস্থার হচ্ছে কারণেই এই অবস্থা আজকে আমাদের দেশে তৈরি হয়েছে। তার ফলে আন্ডার এমপ্লয়মেন্টের ঘটনা হচ্ছে ঘটতে বাধ্য। যদি সামগ্রিকভাবে একটা বাজার তৈরি করা যায় এবং সামগ্রিকভাবে যদি হচ্ছে মানুষের সমস্ত অংশের মানুষের জীবনের আয় বৃদ্ধি করা যায়, তাহলে যেমন এমপ্লয়মেন্টের নতুন ব্যবস্থা করা যাবে, নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে, ঠিক তেমনি হচ্ছে আন্ডার এমপ্লয়মেন্টের ঘটনাও, অর্থাৎ কম মজুরিতে কম তার যোগ্যতা থাকা সত্ত্বেও নিম্নমানের চাকরিতে যেতে বাধ্য হচ্ছে অনেক ভালো ভালো ছেলে যারা। ফলে এটাকেও আমরা আটকে দিতে পারবো। বিকল্প সরকার গঠনের পরে আমরা সেই লক্ষ্যেই হচ্ছে কাজ করতে চাই, যাতে স্বাভাবিকভাবে আনএমপ্লয়মেন্ট এবং তার সঙ্গে সঙ্গে সঙ্গতি রেখে আন্ডার এমপ্লয়মেন্টের ঘটনাকেও আমরা হচ্ছে আটকাতে পারি। সেই লক্ষ্যে বিকল্প সরকার কাজ করবে। আমরা সেই সরকারের অংশ হিসাবে সরকারের পাশে থেকে আমরা সেই লক্ষ্যে আমরা এই কাজ যাতে হয়, আমরা সেইভাবেই আমরা আমাদের সাংসদরা লোকসভায় তাদের দায়িত্ব পালন করবে। আপনাদের পার্টি বলছে লোকসভা নির্বাচনে ভুল এজেন্ডা থেকে নির্বাচক মণ্ডলীতে মূল এজেন্ডায় ফিরিয়ে আনাটা আপনাদের রাজনৈতিক কর্তব্য। এখানে মূল এজেন্ডা বলতে আপনারা কি বোঝাতে চাইছেন, এবং প্রচার প্রায় শেষের দিকে, মানুষের কাছে কতটা মূল এজেন্ডা নিয়ে যেতে পারলেন? মূল এজেন্ডা বলতে আমাদের কাছে এটাই হচ্ছে বিষয় যে কাজের প্রশ্ন, মূল্যবৃদ্ধির প্রশ্ন, আজকে কৃষকের ফসলের দামের প্রশ্ন, গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রশ্ন, সামগ্রিকভাবে আজকে যে ফ্যাসিবাদী প্রবণতা প্রতিদিন বাড়ছে এবং যে আক্রমণ, একে হচ্ছে এরা সরিয়ে রেখে তারা দেনা পাওনা এটা সেটা অন্য 5 রকম তার সঙ্গে বিভাজনের রাজনীতি, এই দুই সরকারই, কেন্দ্রের সরকার এবং আমাদের রাজ্যের সরকার, তারা এই পথে মানুষকে নিয়ে যেতে চাইছে। ফলে আমরা সামগ্রিকভাবে গোটা নির্বাচন পর্বে আমরা যে ক্যাম্পেইন, যে প্রচার আমরা করেছি, সে শুধু জনসভার মধ্যে না, সামগ্রিকভাবে মানুষের কাছে ব্যক্তিগতভাবে পৌঁছে যাওয়ার মধ্যে দিয়ে মানুষের মধ্যে এটা আমরা অনেকখানি কাটিয়ে তুলতে পেরেছি। এবং যে কটা দিন আছে, বেশিরভাগ অংশের মানুষকে আমরা তাদেরকে এই ভুল এজেন্ডায় যারা নিয়ে যেতে চায় বিজেপি এবং তৃণমূল কংগ্রেস, তার থেকে সরিয়ে নিয়ে এসে কাজ, মূল্যবৃদ্ধি, মূল আজকে আমাদের দেশের যে সমস্যা, যা থেকে ঘিরে অন্য সমস্যাগুলোকে আজকে বাড়াচ্ছে, সেই জায়গাতে আমরা মানুষকে জয় করে নিয়ে আসতে সক্ষম হব, এই বিশ্বাস আমাদের আছে। আচ্ছা, একটা বড় অংশের মানুষ কিছু নগদ পাওয়া না পাওয়াকেই তাদের উন্নয়ন বলে মনে করছে। তাহলে শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, এই যে বুনিয়াদী চাহিদাগুলো, এগুলো সম্পর্কে তাদের কি আপনারা ভাবাতে পারছেন? নিশ্চয়ই, এ নিয়ে কোনো সমস্যা মানে প্রথম দিকে যদি বলেন অসুবিধা একবারে ছিল না এমনটা না, কিন্তু এই সময়কালের মধ্যে সামগ্রিক প্রচারের মধ্যে দিয়ে খুব খোলামেলা আমরা যদি বলি, এই যে এখানকার রাজ্য সরকার এই যে লক্ষ্মীর ভান্ডার নামক যে কর্মসূচি, 500 টাকা থেকে 1000 টাকা করলে, এবং এখন কার্যত
এর ভিত্তিতে সে ভোট চাইতে যাচ্ছে মানুষের কাছে। ওদিকে কেন্দ্রীয় সরকার সে আবার কি অন্নপূর্ণার ভান্ডার না কি ঘোষণা করেছে, ফলে মানুষকে তারা এইখানেই আটকে রাখতে চায়, কিন্তু মানুষের অধিকারের কথা তারা বলে না। কিছু মানুষ বিভ্রান্ত এই নিয়ে হয় না তা না, কিন্তু কার্যত যদি আমরা মানুষের এই সময়ের মধ্যে প্রচারের মধ্যে দিয়ে যে 1000 টাকা একজন পেলেন মহিলা, কিন্তু এই সময়কালের মধ্যে আজকে সামগ্রিকভাবে জিনিসের দাম যেভাবে বেড়েছে, কত টাকা তার থেকে বেরিয়ে যাচ্ছে তার থেকে অনেক অনেক বেশি, এটা মানুষের উপলব্ধির মধ্যে আসছে। শুধু তাই নয়, আজকে সামগ্রিকভাবে যে বেকারির প্রশ্ন, কাজ না পাওয়ার প্রশ্ন, ফলে যে বাড়ির মহিলা 1000 টাকা পাচ্ছেন বা এই ধরনের কর্মসূচি দেনা পাওনার সঙ্গে তারা কিছু নিজেরা পেতে পারছেন, যারা মনে করছিলেন যে এটাই যথেষ্ট, কিন্তু আজকে যখন দেখছেন যে তার বাড়ির একটা যোগ্য ছেলে কাজ পাচ্ছে না, কোনো যোগ্যতা থাকা সত্ত্বেও তার উপযুক্ত যোগ্যতা অনুযায়ী তার চাকরি পাচ্ছে না, ফলে স্বাভাবিকভাবেই তার মধ্যে প্রশ্ন আজকে জাগছে। ফলে মানুষের কাছে আমরা এই কথা যত দিয়ে যেতে পারছি, মানুষ তার থেকে ওই মোহ থেকে বেরিয়ে আসছেন এবং সামগ্রিকভাবে তারা মনে করেছেন শিক্ষা, স্বাস্থ্য, এই যে বুনিয়াদি আমাদের যে চাহিদা, মানুষের যে প্রয়োজন, মানুষের যা আজকে সব থেকে বেশি মানুষের একটা অধিকার, এই অধিকার বোধ আমরা মানুষের মধ্যে গড়ে তুলতে পারছি। আচ্ছা, মেইন স্ট্রিম মিডিয়াতে তৃণমূল বিজেপির বাইনারি দেখানোর বিষয়টির তীব্রতা ক্রমশ বেড়েই চলেছে, এর কারণ কি মনে হয় আপনার? প্রথম থেকেই এটা আজকে তো আরো বেড়েছে। প্রথম থেকেই মেইন স্ট্রিম মিডিয়া তারা যে বাইনারি, হয় বিজেপি না তৃণমূল কংগ্রেস, এটাই তাদের মূল লক্ষ্য। মানুষকে তার জীবনের সংকট, সমস্যা, জীবন যন্ত্রণা এসব থেকে ভুলিয়ে দিয়ে তারা নন ইস্যুতে পরিণত করে তারা মেইন স্ট্রিম মিডিয়া প্রচার করে চলেছে, যাতে মানুষকে বিভ্রান্ত করা যায়। কিন্তু এই সময়কালের মধ্যে সামগ্রিক আমাদের পার্টির নেতৃত্বে বামপন্থী শক্তি এবং অন্যান্য গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যে দিয়ে রাস্তার যে আন্দোলন, লড়াই আমরা এই সময়কালের মধ্যে গড়ে তুলতে পেরেছি, তাতে সামগ্রিকভাবে এটা আজকে বাইনারি আর থাকছে না। আজকে কার্যত এটা একটা ট্রায়াঙ্গুলার ফাইট, ত্রিমুখী লড়াই হবে, এটা আজকে মানুষের কাছে পরিষ্কার। এটা এবং সেটা মেইন স্ট্রিম মিডিয়া তারাও ভালো করে বোঝে, সেই জন্য তারা এই আক্রমণকে আরো বাড়াতে চাইছে, আরো বাইনারিকে তারা সামনে আনতে চাইছে। কারণ বুঝতে হবে, এই যারা মেইন স্ট্রিম মিডিয়া পরিচালনা করে তাদের মালিকানা যাদের হাতে, তারা কারা? আজকে শুধু সাধারণ কতগুলো মিডিয়ার হাউসের নাম করে লাভ, কার্য সমস্ত মিডিয়া হাউসকে পরিচালনা করে আমাদের দেশের বিদেশের কর্পোরেট শক্তি। সাধারণ একটা কথা যদি বলি, যে আমাদের দেশের অন্যতম কর্পোরেট আম্বানি, তার হাতে এই মুহূর্তে 72টা চ্যানেল আছে, বিভিন্ন ভাষায় বিভিন্ন রকমের চ্যানেল, যার মধ্যে দিয়ে তার লক্ষ্য এই জায়গায়। আম্বানি কার স্বার্থ রক্ষা করবে? আজকে আমাদের দেশের মূল লড়াইটা তো এটাই, যে আম্বানি আদানি আমাদের দেশের সমস্ত মানুষের টাকা, মানুষের ব্যাংক থেকে টাকা, তা তো মানুষের টাকা, ওরা ব্যাংকে টাকা রাখে না, কিন্তু ব্যাংক থেকে টাকা নেয়। সেই নিয়ে তারা তারা শিল্প, কলকারখানা এদেশে এবং বিদেশে, যেমন আদানি জানেন অস্ট্রেলিয়াতে কয়লা খনি আছে, ফলে তাদের এই লুট তারা চালিয়ে যাচ্ছে। ফলে এই নির্বাচনকে আমরা অন্য অর্থে কথা বলতে চাই, যে আজকের এই নির্বাচন হলো লুটে খাওয়াদের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষের লড়াই। ফলে মেইন স্ট্রিম মিডিয়া কখনো সেই লুটে খাওয়াদের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষের ঐক্যবদ্ধ লড়াইকে তারা সামনে আনতে চায় না। আমরা সেই প্রচারের মধ্যে দিয়ে একথা মানুষকে কাছে প্রতিষ্ঠিত করতে পেরেছি, যে এই লুটে খাওয়াদের বিরুদ্ধে সমস্ত অংশের খেটে খাওয়া মানুষ, সেই গতর খাটানো মানুষ হোক, সে মস্তিষ্ক খাটানো মানুষ হোক, সমস্ত অংশের মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনই পারবে আজকে এই ব্যবস্থার অবসান ঘটাতে। আচ্ছা, নির্বাচনের শুরুতেই নির্বাচন কমিশনের প্রধান লেভেল প্লেইং গ্রাউন্ডের কথা ঘোষণা করেছিলেন, আপনি কি মনে করেন তিনি তার কথা রাখছেন? তো কার্যত আজকে নির্বাচন কমিশন উলঙ্গ হয়ে গেছে যদি বলে। এইরকম ঘটনাবলীর পরেও, যেখানে এমনকি আন্তর্জাতিক ক্ষেত্র একটা চাপ তৈরি হয়েছে, এই যে
খোলামেলা আজকে মোদি বলুন, তাদের অন্যান্য নেতারা, অমিত শাহ, তাদের আরো সব ওই যে সর্বভারতীয় সভাপতি, তারা সবাই এক সুরে কথা বলছে এই যে কার্যত সাম্প্রদায়িক বিভাজনের লক্ষ্যে। এটা তো নির্বাচনের বিধি ভঙ্গের তো চূড়ান্ত পর্যায়ে। এ নিয়ে বারবার নির্বাচন কমিশনের কাছে দৃষ্টি আকর্ষণ করা হলো। নির্বাচন কমিশন শেষ পর্যন্ত একটা শুধু শোকজ করেছে মোদিকে, কিন্তু আমাদের দাবি হলো এইভাবে যদি সে চালিয়ে যেতে থাকে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশন উলঙ্গভাবে আজকে বিজেপি সরকারকে তারা সমর্থন করে। জানেন, নির্বাচন কমিশন যে আগের যে তার অধিকার ছিল, আমি যেটা বলছিলাম শুরুতে, যেটা ফ্যাসিবাদী কায়দায় আক্রমণ, সেই রকম আমাদের দেশের সমস্ত হচ্ছে স্বাধীন সংস্থাগুলো, সে সাধারণভাবে নির্বাচন কমিশন থেকে শুরু করে বিচার ব্যবস্থা, আদালত, সে আমাদের দেশের হচ্ছে অন্যান্য স্বশাসিত যে তদন্ত সংস্থা, ওই সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স ইত্যাদি, এই সব কিছুকেই আজকে তারা যেভাবে ব্যবহার করছে, এর বিরুদ্ধে আমাদের হচ্ছে মানুষের লড়াইকে আমাদের জাগ্রত করতে হবে, সেই দিকেই হচ্ছে নিয়ে যাচ্ছি। কিন্তু ইলেকশন কমিশন কার্যত উলঙ্গ। আজকে তাদের নিজেদের লোককে তারা ইলেকশন কমিশন বসিয়ে কার্যত মোদি যা বলবে সেটাই হচ্ছে ইলেকশন কমিশনের বক্তব্য। এবং আমরা দেখলাম তো সুরাটের মতো জায়গাতে কংগ্রেসের নমিনেশন বাতিল করে দেওয়া হলো। শুধু তাই নয়, আরো 9 জন প্রার্থী সেখানে ছিল, তাদের সমস্ত নমিনেশন উইথড্র করতে বাধ্য করা হলো। আরো একটা জায়গায় ঘটনা ঘটেছে। ফলে আজকে ইলেকশন কমিশন কোন লক্ষ্যে পরিচালিত হতে যাচ্ছে, এবং আগামী দিনে এটা আরো বাড়বে। কারণ যত মোদির জেতার ক্ষমতা ক্ষীণ হয়ে আসছে, জেতার আশা ক্ষীণ হয়ে আসছে, তত নির্বাচন কমিশন আরো উলঙ্গ ভূমিকা নিয়ে তারা বিজেপির পাশে দাঁড়াবার চেষ্টা করবে। কিন্তু যতই যাই করুক না কেন, এবারে মোদি তার কিছুতেই ক্ষমতায় ফিরতে পারবে না। 200-র নিচে তাকে হচ্ছে থাকতে হবে, এবং তা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে মোদি সরকার। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য অচিন্ত মল্লিকের সাথে। অচিন্তবাবু, আপনাকে ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ।